আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রসায়নের পর্যায়বৃত্ত ধর্ম। পর্যায়বৃত্ত ধর্ম সম্পর্কে আলোচনার আগে প্রথমে আমরা এর সংজ্ঞাটা জেনে নিই, কারণ অনেক সময় দেখা যায় জ্ঞানমূলক প্রশ্নে পর্যায়বৃত্ত ধর্মের সংজ্ঞাটা আসে। তো পর্যায়বৃত্ত ধর্ম হচ্ছে পর্যায় সারণীতে একটি পর্যায়ের নির্দিষ্ট ব্যবধান অন্তর যে ধর্মের পুনরাবৃত্তি ঘটে তাকে পর্যায়বৃত্ত ধর্ম বলে। তো এখানে গুরুত্বপূর্ণ কিছু শব্দ হচ্ছে নির্দিষ্ট ব্যবধান এবং ধর্মের পুনরাবৃত্তি। নির্দিষ্ট ব্যবধান বলতে বোঝাচ্ছে যে একটি পর্যায়ে নির্দিষ্ট ব্যবধান পরে আমরা সেই ধর্মটা আবার খুঁজে পাব। যেমন আমরা যদি পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ের বেরিলিয়াম মৌলটিকে লক্ষ্য করি, তাহলে দেখব যে বেরিলিয়াম মৌলের পরে 8 নম্বর যে মৌলটা, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম। বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়ামের ধর্মে অনেকটাই মিল রয়েছে, তাই দেখা যাচ্ছে যে এখানে ধর্মের পুনরাবৃত্তি হচ্ছে এবং একটা নির্দিষ্ট ব্যবধান পড়ে। আবার যদি ম্যাগনেসিয়ামের পর থেকে 8 নম্বর মৌলে যাই, তাহলে সেটা হচ্ছে ক্যালসিয়াম। ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামের মধ্যেও ধর্মের মিল রয়েছে। তো এখানেও দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট ব্যবধান পরে আমরা ধর্মের মিল খুঁজে পাচ্ছি। এটাই হচ্ছে যে নির্দিষ্ট ব্যবধান অন্তর ধর্মের পুনরাবৃত্তি। তো আমি যদি আবার সংজ্ঞাটা বলি, যে পর্যায় সারণীতে একটি পর্যায়ের নির্দিষ্ট ব্যবধান অন্তর যেই ধর্মের পুনরাবৃত্তি ঘটে তাকে পর্যায়বৃত্ত ধর্ম বলে। পর্যায়বৃত্ত ধর্মগুলো হলো আকার, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, আয়নীকরণ শক্তি, ধাতব ধর্ম এবং ব্যাসার্ধ। এগুলো ছাড়াও আরও অনেক পর্যায়বৃত্ত ধর্ম রয়েছে, যেমন গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, কিন্তু আমাদের বইগুলোতে সাধারণত ওই বিষয়গুলোকে এতটা গুরুত্ব দেওয়া হয় না। এই বিষয়গুলোকেই গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। এর যে হাইড্রোজেন রয়েছে, হাইড্রোজেনের একটা কক্ষপথ রয়েছে, আর হাইড্রোজেনের নিচে লিথিয়ামের 2টা এবং সোডিয়ামের 3টা। এইভাবে যদি আমরা একটা গ্রুপের উপর থেকে নিচের দিকে যাই, তাহলে দেখা যাবে যে একটা একটা করে কক্ষপথ বাড়তে থাকে এবং তার সাথে সাথে আকারও বড় হতে থাকে। অর্থাৎ গ্রুপের উপর থেকে নিচে আকার বড় হয়। এবার যদি আমরা একটা পর্যায়ের দিকে লক্ষ্য করি, তাহলে 3 নম্বর পর্যায়ে ম্যাগনেসিয়াম, সিলিকন এবং ক্লোরিন নিয়ে আমরা আলোচনা করব। তো 3 নম্বর পর্যায়ে সবগুলো পরমাণুরই কক্ষপথ রয়েছে 3টা করে। তো ম্যাগনেসিয়ামের কেন্দ্রে প্রোটন 12টা, যার কারণে ম্যাগনেসিয়ামের আকর্ষণ, প্রোটন কম থাকার কারণে ম্যাগনেসিয়ামের প্রোটনের অর্থাৎ নিউক্লিয়াসের আকর্ষণ কম। আর নিউক্লিয়াসের আকর্ষণ কম হওয়ার ক্ষেত্রে ম্যাগনেসিয়ামের কক্ষপথগুলোর সংকোচন কম হবে, আর সংকোচন কম হয় ম্যাগনেসিয়ামের আকার বড় হবে। ম্যাগনেসিয়ামের তুলনায় সিলিকনে প্রোটন সংখ্যা বেশি হওয়ায় এর নিউক্লিয়াসের আকর্ষণ বেশি এবং সংকোচনও বেশি, যার ফলে সিলিকনের আকারটা ম্যাগনেসিয়ামের তুলনায় ছোট। আবার ক্লোরিনের ক্ষেত্রে প্রোটন সংখ্যা আরও বেশি, তাই এর নিউক্লিয়াসের আকর্ষণ অনেক বেশি হওয়া। তো ক্লোরিনের নিউক্লিয়াসের আকর্ষণটা অনেক বেশি হয় এবং এর ক্ষেত্রে সংকোচনও অনেক বেশি। আর সংকোচন বেশি হওয়ার কারণে ক্লোরিন পরমাণুর যে আকার সেটা অনেক ছোট হয়। তো আমরা দেখতে পাচ্ছি যে পর্যায়ের যত ডান থেকে বামে যাওয়া যায়, নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বাড়তে থাকে, আর প্রোটন সংখ্যা বাড়ার কারণে নিউক্লিয়াসের আকর্ষণ বাড়ে, যার ফলে আকর্ষণ বাড়ার ফলে সংকোচন বেড়ে পরমাণুর আকার ছোট হতে থাকে। অর্থাৎ একটা পর্যায়ে যদি আমরা ডান থেকে বামে যাই, তাহলে পরমাণুর আকার ছোট হয়। ইলেকট্রন আসক্তির সংখ্যা হচ্ছে গ্যাসীয় অবস্থায়
এক মোল বিচ্ছিন্ন পরমাণুর প্রত্যেকটির সর্ববহিস্থ স্তরে অসীম থেকে 1 মোল ইলেকট্রন এনে 1 মোল ঋণাত্মক আয়ন সৃষ্টি করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে বলা হয় ইলেকট্রন আসক্তি। তো ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে আমরা অসীম থেকে পরমাণুর শেষ কক্ষপথে ইলেকট্রন প্রবেশ করাবো। এখানে নির্গত শক্তিটা কি? যদি আমরা কোনো পরমাণুর ভেতরে ইলেকট্রন প্রবেশ করাতে চাই তাহলে অবশ্যই আমাদের শক্তি প্রয়োগ করতে হবে। আর আমরা যেই শক্তিটা প্রয়োগ করব ইলেকট্রন প্রবেশ করানোর জন্য, পরমাণু তার যতটুকু প্রয়োজন সে ততটুকু শক্তি গ্রহণ করবে, আর অবশিষ্ট শক্তিটাকে পরমাণু বের করে দেবে। এই বের করে দেওয়ার শক্তিটাই হচ্ছে নির্গত শক্তি। আমরা যদি গ্রুপ 17 ক্লোরিন পরমাণুর দিকে দেখি তাহলে ক্লোরিন পরমাণুর শেষ কক্ষপথে যদি ইলেকট্রন আনতে চাই তাহলে ক্লোরিন পরমাণুর শেষ কক্ষপথ এবং এর নিউক্লিয়াসের মধ্যে 2টা কক্ষপথের বাধা রয়েছে। আর ব্রোমিনের ক্ষেত্রে বাধা রয়েছে 3টা কক্ষপথের। আর আয়োডিনের ক্ষেত্রে দেখা যাবে যে আয়োডিনের শেষ কক্ষপথে এবং নিউক্লিয়াসের মধ্যে 1, 2, 3, 4টা কক্ষপথের বাধা রয়েছে। যেহেতু ক্লোরিনের ক্ষেত্রে কক্ষপথের বাধা কম, তাই ক্লোরিনের নিউক্লিয়াস সহজেই অসীম থেকে আসা ইলেকট্রনকে আকর্ষণ করতে পারবে। যেহেতু আকর্ষণটা ক্লোরিন সহজেই আকর্ষণ করছে, তাই ক্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রন আসক্তি বেশি। আর ব্রোমিনের ক্ষেত্রে যেহেতু বাধাটা ক্লোরিনের তুলনায় বেশি কক্ষপথের বাধা, তাই দেখা যাবে যে ব্রোমিনের নিউক্লিয়াসের অসীম থেকে আসা ইলেকট্রন আকর্ষণ করার ক্ষেত্রে বাধাটাও বেশি হবে। অর্থাৎ বাধা বেশি হওয়ার কারণে ব্রোমিনের নিউক্লিয়াসে ইলেকট্রনের আকর্ষণ যে ক্ষমতা সেটা কমে যাবে, যার ফলে ব্রোমিনের ইলেকট্রন আসক্তি কিছুটা কমে যাবে। আবার আয়োডিনের ক্ষেত্রে যদি লক্ষ্য করি তাহলে এর বাধা আরও বেশি, 4টা কক্ষপথের বাধা, যার কারণে আয়োডিনের নিউক্লিয়াস শেষ কক্ষপথের ইলেকট্রনকে আকর্ষণ করলে এর 4টা কক্ষপথের বাধা অতিক্রম করতে হবে, যার কারণে এক্ষেত্রে আকর্ষণ বলের মানটা আরও কমে যাবে। তো নিউক্লিয়াসের আকর্ষণ কম হওয়ার কারণে আয়োডিনের ইলেকট্রন আসক্তিও কম, ইলেকট্রন আসক্তিটা অনেক কম। আবার আমরা যদি দূরত্বের দিক থেকে চিন্তা করি তাহলে ক্লোরিনের নিউক্লিয়াস থেকে শেষ কক্ষপথের যে দূরত্ব সেটা অন্যগুলোর তুলনায় দেখা যাবে কম। আমরা যদি ব্রোমিনের ক্ষেত্রে চিন্তা করি দূরত্বটা, আর আয়োডিনের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে যে ক্লোরিনের নিউক্লিয়াস থেকে শেষ কক্ষপথের দূরত্বটা সবচেয়ে কম। আর আমরা জানি যে দূরত্ব কম হলে আকর্ষণ বেশি। তো যেহেতু ক্লোরিনের ক্ষেত্রে দূরত্বটা কম, তার মানে ক্লোরিন পরমাণুর নিউক্লিয়াসের প্রতি অসীম থেকে এসে নিউক্লিয়াসের প্রতি আকর্ষণটাও বেশি থাকবে। অর্থাৎ ক্লোরিন পরমাণুর ইলেকট্রন আসক্তিটা অনেক বেশি। যেহেতু ব্রোমিনের ক্ষেত্রে দূরত্বটা ক্লোরিনের তুলনায় বেশি, তাই দূরত্ব বাড়ার কারণে এর আকর্ষণও কমে যাবে। তাই ব্রোমিনের যে ইলেকট্রনের প্রতি আসক্তি অর্থাৎ যে আকর্ষণ সেটা ক্লোরিনের তুলনায় কম। তো আয়োডিনের ক্ষেত্রে যেহেতু দূরত্বটা আরও বেশি, তাই আয়োডিনের ক্ষেত্রে দূরত্ব বেশি হওয়ার কারণে আয়োডিনের নিউক্লিয়াসের অসীম থেকে আসা ইলেকট্রনের প্রতি আকর্ষণটা অনেক কম হবে। যেহেতু আকর্ষণ কম অর্থাৎ ইলেকট্রন আসক্তি অনেক কম। তো দেখা যাচ্ছে আমরা গ্রুপের যত উপর থেকে নিচের দিকে যাচ্ছি ইলেকট্রন আসক্তির মান কমছে, অর্থাৎ গ্রুপের উপর থেকে নিচে ইলেকট্রন আসক্তি কমে। দূরত্ব বাড়ার কারণে দেখা যায় আকর্ষণটা
কম হয়, তাই ইলেকট্রন আসক্তিটাও কমতে থাকে। এবার যদি আমরা পর্যায়ের ডান থেকে বাম দিকে যাই তাহলে ইলেকট্রন আসক্তিটা কেমন হয়। আমরা জানি যে পর্যায়ের ডান থেকে যদি বামে যাই তাহলে পরমাণুর আকার ছোট হয়। তো 3 নম্বর পর্যায়ে সোডিয়ামের বামে হচ্ছে ক্লোরিনের অবস্থান, যার কারণে স্বাভাবিক যে সোডিয়ামের আকার বড় হবে এবং ক্লোরিনের আকারটা ছোট হবে। তো আমরা যদি সোডিয়ামের শেষ কক্ষপথে অসীম থেকে ইলেকট্রন আনতে চাই তাহলে যেহেতু সোডিয়ামের ক্ষেত্রে দূরত্বটা বেশি, এর আকার বড় হওয়ার কারণে নিউক্লিয়াস থেকে শেষ কক্ষপথে আসা ইলেকট্রনের যেহেতু দূরত্ব বেশি হওয়ার কারণে এর নিউক্লিয়াসের আকর্ষণ কম হবে। আর আকর্ষণ কম মানেই হচ্ছে ইলেকট্রন আসক্তি কম। আর ক্লোরিনের যেহেতু আকার ছোট, তাই ক্লোরিনের নিউক্লিয়াস থেকে শেষ কক্ষপথের দূরত্বটা দেখা যাচ্ছে কম। আর দূরত্ব কম হওয়ায় ক্লোরিনের নিউক্লিয়াস সহজেই অসীম থেকে আসা ইলেকট্রনকে আকর্ষণ করতে পারবে। যেহেতু সহজেই আকর্ষণ করতে পারবে, তাই এর আকর্ষণ শক্তিটা বেশি হওয়ায় ইলেকট্রন আসক্তির মানও বেশি। আর স্বাভাবিকভাবে যদি আমরা চিন্তা করি যে সোডিয়াম তো ধাতু তো আর ইলেকট্রন গ্রহণ করে না, তো স্বাভাবিকভাবেই ধাতুর ইলেকট্রনের প্রতি আসক্তিটা কম থাকে। আর ক্লোরিন যেহেতু অধাতু পরমাণু ইলেকট্রন গ্রহণ করে, তার ক্লোরিনের পরমাণুর ইলেকট্রনের প্রতি আকর্ষণটা বেশিই থাকবে। তাই দেখা যাচ্ছে যে আমরা যদি পর্যায়ের ডান থেকে বামে যাই, ডান থেকে বামে গেলে ইলেকট্রন আসক্তির মান বাড়ে। তো ইলেকট্রন আসক্তিটা মূলত যেহেতু ধাতব পদার্থগুলো ইলেকট্রন গ্রহণ করে না, অধাতব পরমাণু ইলেকট্রন গ্রহণ করে, তাই ইলেকট্রন আসক্তিটা বেশিরভাগ ক্ষেত্রে আর কি অধাতব পরমাণু নিয়ে আলোচনা করে। তাই পরীক্ষার ক্ষেত্রে আর কি অধাতব পরমাণু নিয়ে ইলেকট্রন আসক্তিটা আসে। তো ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে একটা ব্যতিক্রম রয়েছে ফ্লোরিন এবং ক্লোরিনের মধ্যে। আর পরীক্ষায় প্রায় সময় দেখা যায় যে ফ্লোরিন এবং ক্লোরিনের মধ্যে কার ইলেকট্রন আসক্তি বেশি, এই প্রশ্নটা আসে। যদি এই প্রশ্নটা আলোচনা করি, স্বাভাবিকভাবে যদি আমরা দেখি যে গ্রুপ 17 ফ্লোরিনের নিচে ক্লোরিন অবস্থান করে। তো আমরা আগেই জেনেছি যে আমরা যদি গ্রুপের উপর থেকে নিচে যাই তাহলে ইলেকট্রন আসক্তির মান কমতে থাকে। তো সেই অনুযায়ী ফ্লোরিনের মান বেশি হওয়ার কথা ছিল ইলেকট্রন আসক্তির, এবং ক্লোরিনেরটা কম হওয়ার কথা ছিল, কিন্তু আসলে সেটা হয় না। এটা ব্যতিক্রম বলেই এই বিষয়টা নিয়ে প্রশ্ন প্রায় এসে থাকে। তো আমরা যদি দেখি যে ফ্লোরিনের কক্ষপথ 2টা আর ক্লোরিনের হচ্ছে 3টা কক্ষপথ। ক্লোরিনের যে সর্বশেষ কক্ষপথ অর্থাৎ দ্বিতীয় কক্ষপথ, সেটা অবশ্যই ক্লোরিনের যে তৃতীয় কক্ষপথ রয়েছে, এই তৃতীয় কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথ আকারে ছোট। কিন্তু ফ্লোরিন এবং ক্লোরিন উভয়েরই শেষ কক্ষপথে 7টা করে ইলেকট্রন রয়েছে। কিন্তু যেহেতু ফ্লোরিনের দ্বিতীয় কক্ষপথ আকারে ছোট, তাই দেখা যাবে যে ফ্লোরিনের দ্বিতীয় কক্ষপথে 7টা ইলেকট্রনের ঘনত্বটা ইলেকট্রনের যে ঘনত্ব, সেই ঘনত্ব বেশি হবে। আর এই ঘনত্ব বেশি হওয়ার কারণে ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ বেশি। আর আমরা জানি বিকর্ষণ বেশি মানে আকর্ষণ কম। তো তাই ফ্লোরিনের নিউক্লিয়াসের অসীম থেকে আসা ইলেকট্রনের প্রতি আকর্ষণ কম হবে, কারণ তার শেষ কক্ষপথে যে 7টা ইলেকট্রন রয়েছে তাদের মধ্যে ঘনত্ব বেশি হওয়ার কারণে বিকর্ষণটা বেশি। তাই ফ্লোরিনের নিউক্লিয়াসে অসীম থেকে আসা ইলেকট্রনের প্রতি আকর্ষণ কম থাকবে। আমরা যদি ক্লোরিনের দিকে দেখি,
ক্লোরিনের শেষ কক্ষপথ হচ্ছে তৃতীয় নাম্বার কক্ষপথ। তো দ্বিতীয় নাম্বার কক্ষপথের চেয়ে তৃতীয় যে কক্ষপথ সেটা আকারে বড়। তো আকারে বড় হওয়ার কারণে তৃতীয় কক্ষপথে যে 7টা ইলেকট্রন রয়েছে এদের মধ্যে ঘনত্ব কম। ঘনত্ব কম হওয়ার কারণে বিকর্ষণ কম। আর যেহেতু বিকর্ষণ কম তার মানে হচ্ছে আকর্ষণ বেশি, আকর্ষণটা বেশি। তাই বিকর্ষণ কম হওয়ার কারণে ক্লোরিন পরমাণু সহজেই অসীম থেকে আসা ইলেকট্রনকে আকর্ষণ করতে পারবে, কেননা ক্লোরিনের শেষ কক্ষপথের এই ইলেকট্রনগুলোর মধ্যে বিকর্ষণ কম। তাই সে সহজেই অসীম থেকে আসা যে ইলেকট্রন তাকে আকর্ষণ করতে নিতে পারবে এবং তার আকর্ষণের মানটাও বেশি, অর্থাৎ ইলেকট্রন আসক্তি বেশি। তো এইভাবে ঘনত্বের কম বেশি হওয়ার কারণে দেখা যাচ্ছে যে ইলেকট্রনের বিকর্ষণ কম বেশি হচ্ছে, যার কারণে ফ্লোরিন এবং ক্লোরিনের এরকম ইলেকট্রন আসক্তির ব্যতিক্রমটা দেখা যাচ্ছে। তো এই প্রশ্নটা প্রায় পরীক্ষায় এসে থেকে আমরা এইভাবে প্রশ্নটাকে লিখতে পারি। এবার তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে বন্ধন জোড় ইলেকট্রনকে কোনো পরমাণুর নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে বলা হয় তার তড়িৎ ঋণাত্মকতা। অর্থাৎ যেই পরমাণু বন্ধন জোড় ইলেকট্রনকে নিজের দিকে যত বেশি আকর্ষণ করবে তার তড়িৎ ঋণাত্মকতা তত বেশি। তো আমরা যদি গ্রুপ 17 মৌলগুলোর বন্ধন দেখি, যেমন ফ্লোরিনের হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড, ক্লোরিনের হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড এবং ব্রোমিনের ক্ষেত্রে হাইড্রোজেন ব্রোমাইড। তো আমরা জানি যে গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে পরমাণুর আকার ধীরে ধীরে বড় হয়। তো আমরা যদি দেখি যে হাইড্রোজেন এবং ফ্লোরিনের মধ্যে যে বন্ধনটা, বন্ধনের ইলেকট্রন সবসময় বন্ধনের মাঝে অবস্থান করে। যেহেতু ফ্লোরিনের আকারটা ছোট, তাই ফ্লোরিনের নিউক্লিয়াস থেকে যে বন্ধনের ইলেকট্রনের দূরত্বটা কম। আর দূরত্ব কম মানে হচ্ছে আকর্ষণ বেশি। তাই ফ্লোরিনের নিউক্লিয়াসের বন্ধনের ইলেকট্রনের প্রতি আকর্ষণটা বেশি থাকবে, অর্থাৎ এর তড়িৎ ঋণাত্মকতার মান বেশি। আমরা যদি ক্লোরিনের ক্ষেত্রে দেখি তাহলে ক্লোরিনের পরমাণুর আকার বড় হওয়ায় বন্ধনের নিউক্লিয়াস থেকে এর যে দূরত্ব সেটা কিন্তু ফ্লোরিনের তুলনায় দূরত্বটা বেশি। আর দূরত্ব বেশি হওয়ার কারণে ক্লোরিনের বন্ধনের ইলেকট্রনের প্রতি যে আকর্ষণ, সেই আকর্ষণের মানটা কমে যায়। আকর্ষণ কম হওয়ার কারণে বলা যায় যে ক্লোরিনের যে তড়িৎ ঋণাত্মকতা কম। আবার ব্রোমিন এর আকার আরও বড় হওয়ার কারণে বন্ধনের যে ইলেকট্রন, এই ইলেকট্রন থেকে ব্রোমিনের নিউক্লিয়াসের দূরত্বটা আরও বেশি, এবং দূরত্ব বেশি হওয়ার কারণে ব্রোমিনের নিউক্লিয়াসের আকর্ষণ ক্ষমতাটা কমে যায়। আর এই বন্ধনের ইলেকট্রনের প্রতি আকর্ষণ ক্ষমতা কমে যাওয়ার কারণে এর তড়িৎ ঋণাত্মকতার মানও আরও কমে যায়। তো দেখা যাচ্ছে যে গ্রুপের উপর থেকে নিচে পরমাণুর আকার বড় হওয়ার কারণে দেখা যাচ্ছে যে বন্ধন ইলেকট্রন থেকে এদের নিউক্লিয়াসের দূরত্বটাও ধীরে ধীরে বাড়ছে, যার কারণে এদের তড়িৎ ঋণাত্মকতার মানও কমছে। অর্থাৎ আমরা যদি গ্রুপের উপর থেকে নিচে যাই, উপর থেকে নিচের দিকে গেলে কি হয়, তড়িৎ ঋণাত্মকতার মান কমে। গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতার মান কমতে থাকে। এবার যদি আমরা একটা পর্যায়ের ডান থেকে বামে চিন্তা করি, তাহলে আমরা জানি যে পর্যায়ের ডান থেকে বামে গেলে পরমাণুর যে আকার সেটা ধীরে ধীরে ছোট হয়। তো সেই হিসেবে সোডিয়ামের আকারটা বড় হবে এবং ক্লোরিনের আকারটা ছোট হবে। আমরা দেখতে পাচ্ছি যে সোডিয়ামের নিউক্লিয়াস থেকে
বন্ধনের ইলেকট্রনের যে দূরত্ব সেটা ক্লোরিনের নিউক্লিয়াস থেকে বন্ধনের ইলেকট্রনের দূরত্বের তুলনায় বেশি। তো এখানে স্বাভাবিকভাবেই দূরত্ব যেহেতু বেশি, তাই সোডিয়ামের নিউক্লিয়াসের আকর্ষণ ক্ষমতাটাও দূরত্ব বাড়ার কারণে কমে যাবে। তো যেহেতু তার বন্ধনের ইলেকট্রনের প্রতি সোডিয়ামের নিউক্লিয়াসের আকর্ষণটা কম, তার মানে তার তড়িৎ ঋণাত্মকতার মানও কম। আবার যদি আমরা ক্লোরিনের দিকে দেখি, তাহলে ক্লোরিনের আকারটা ছোট হওয়ার কারণে বন্ধনের ইলেকট্রন থেকে ক্লোরিন নিউক্লিয়াসের দূরত্বটা কম, আর দূরত্ব কম হওয়ার কারণে ক্লোরিনের বন্ধনের নিউক্লিয়াসকে আকর্ষণ করার ক্ষমতাটা বেশি। তাই বলা যায় যে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মানও বেশি, তড়িৎ ঋণাত্মকতার মান বেশি। তো আমরা দেখতে পাচ্ছি যে একটা পর্যায়ে ডান থেকে বামে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে। কেন বাড়ে? বাড়ার কারণটা হচ্ছে পরমাণুদের আকার। পরমাণুর ডান থেকে বামে গেলে পরমাণুর আকার ধীরে ধীরে ছোট হয়, যার কারণে বন্ধনের নিউক্লিয়াস থেকে দূরত্বটাও কমতে থাকে, আর দূরত্ব কম হওয়ার ফলে আকর্ষণের পরিমাণ বাড়তে থাকে। তাই আমরা যদি একটা গ্রুপের মানে একটা পর্যায়ে যদি ডান থেকে বামে যাই, তাহলে তড়িৎ ঋণাত্মকতার মান বাড়তে থাকে। আয়নীকরণ শক্তি। গ্যাসীয় অবস্থায় এক মূল বিচ্ছিন্ন পরমাণুর প্রত্যেকটি সর্ববহিস্থ শক্তি স্তর থেকে মোট এক মোল ইলেকট্রন অসীম দূরে সরিয়ে এক মোল ধনাত্মক আয়ন সৃষ্টি করতে যে শক্তির প্রয়োজন তাকে বলা হয় আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তিটা ইলেকট্রন আসক্তির বিপরীত, কারণ ইলেকট্রন আসক্তিতে আমরা অসীম থেকে পরমাণুর ভেতরে ইলেকট্রন প্রবেশ করাই, আর আয়নীকরণ শক্তির ক্ষেত্রে আমরা পরমাণুর শক্তি স্তর থেকে অসীমে ইলেকট্রন নিয়ে যাই। তো এটা পরস্পরের বিপরীত। তো এখানে সংজ্ঞার মধ্যে যে টার্মগুলো রয়েছে সবগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আমরা কোনো টার্ম যদি মিস করে ফেলি তাহলে সংজ্ঞাটা পারফেক্ট হবে না। কারণ আমরা যদি একটা গ্রুপ একের যদি উপর থেকে নিচের দিকে যাই, তাহলে গ্রুপ একের উপরে রয়েছে সোডিয়াম, সোডিয়ামের নিচে পটাশিয়াম। তো সোডিয়ামের তুলনায় পটাশিয়ামের আকারটা বড়। আকার বড় হওয়ার কারণে দেখা যাবে যে সোডিয়ামের তুলনায় পটাশিয়ামের আকার বড়, আর সোডিয়ামটা ছোট হওয়ার কারণে সোডিয়ামের নিউক্লিয়াস থেকে যে শেষ কক্ষপথটা রয়েছে এর দূরত্বটা কম, আর পটাশিয়ামের নিউক্লিয়াস থেকে শেষ কক্ষপথের দূরত্বটা বেশি। সোডিয়ামের ক্ষেত্রে যেহেতু দূরত্বটা কম, তার কারণে সোডিয়ামের নিউক্লিয়াসের শেষ কক্ষপথের প্রতি আকর্ষণ বেশি। দূরত্ব কম হয়, আকর্ষণ বেশি। তো যদি আমরা সোডিয়ামের শেষ কক্ষপথ থেকে ইলেকট্রন অসীমে নিয়ে যেতে চাই, তাহলে যেহেতু সোডিয়ামের আকর্ষণ বেশি, তাই বেশি বাধা হবে এবং আমাদের শক্তি বেশি প্রয়োজন হবে, শক্তি বেশি লাগবে, যার কারণে দেখা যাচ্ছে যে সোডিয়ামের আয়নীকরণ শক্তির মানও বেশি। আর পটাশিয়ামের ক্ষেত্রে যেহেতু নিউক্লিয়াস থেকে শেষ কক্ষপথের দূরত্বটা বেশি, তাই অবশ্যই স্বাভাবিকভাবে আকর্ষণটাও কম হবে, এবং আকর্ষণ কম হয় দেখা যাবে আমরা সহজেই পটাশিয়ামের শেষ কক্ষপথ থেকে ইলেকট্রনটা অসীমে নিয়ে যেতে পারবো। আমাদের যেহেতু আকর্ষণ বলটা কম, তাই আমাদের বাধাও কম হবে এবং আমাদের শক্তির প্রয়োজনও কম হবে। তার কারণে দেখা যাচ্ছে যে পটাশিয়ামের আয়নীকরণ শক্তির মান কম। অর্থাৎ আমরা যদি গ্রুপের ওপর থেকে নিচে যাই, তাহলে আয়নীকরণ শক্তির মান বাড়ে। আয়নীকরণ শক্তির মানটা গ্রুপের যদি উপর থেকে নিচে যাই, তাহলে আয়নীকরণ শক্তির মান কমে, কেননা পদার্থের
পরমাণুর আকারটা বড় হতে থাকে, আর আকার বড় হওয়ার কারণে নিউক্লিয়াস থেকে শেষ কক্ষপথে দূরত্বটা কমে যায়, আর দূরত্ব কমলেই আকর্ষণ মানটাও কমে যায়। আকর্ষণ কম হওয়ার কারণে আমরা কম শক্তি দিয়েই ইলেকট্রন সরিয়ে আনতে পারি। তাই আমরা যদি গ্রুপের উপর থেকে নিচের দিকে যাই তাহলে আয়নীকরণ শক্তির মান কমতে থাকে। এবার যদি আমরা পর্যায়ের ডান থেকে বাম দিকে আয়নীকরণ শক্তির মান হিসাব করি তাহলে আমরা দুইভাবে চিন্তা করতে পারি। তো প্রথমে যদি আমরা দূরত্বের দিক থেকে হিসাব করি তাহলে দেখা যাবে যে পর্যায়ের ডান থেকে বামে গেলে পরমাণুর আকার ছোট হয়। তাহলে অ্যালুমিনিয়ামের বামে হচ্ছে সালফার, তাহলে অবশ্যই সালফার ছোট আর এবং অ্যালুমিনিয়ামের আকারটা বড় হবে। তো অ্যালুমিনিয়ামের আকার বড় হয়, অ্যালুমিনিয়ামের নিউক্লিয়াস থেকে শেষ কক্ষপথের দূরত্বটা বেশি, আর সালফারের আকার ছোট হয়, এর নিউক্লিয়াস থেকে শেষ কক্ষপথের যে দূরত্ব সেটা কম। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দূরত্ব বেশি হওয়ার কারণে আকর্ষণ কম, এখানে আমি নিচে দ্বারা আর কি কম বুঝেছি, তো আকর্ষণটা কম। আর যেহেতু সালফারের ক্ষেত্রে দূরত্বটা কম তাহলে সালফারের আকর্ষণ বেশি, সালফারের ক্ষেত্রে আকর্ষণটা বেশি। আর সালফারের আকর্ষণ বেশি হওয়ার কারণে যদি আমরা সালফারের শেষ কক্ষপথ থেকে ইলেকট্রন নিয়ে যেতে চাই তাহলে আকর্ষণ বেশি হওয়ার কারণে আমাদের বেশি শক্তি দিতে হবে, শক্তির প্রয়োজনটা বেশি হবে, যার কারণে সালফারের আয়নীকরণ শক্তির মানটা বেশি। আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যেহেতু আকার বড় হওয়ার কারণে নিউক্লিয়াস থেকে শেষ কক্ষপথের দূরত্ব বেশি, তাই এর আকর্ষণ নিউক্লিয়াসের শেষ কক্ষপথের প্রতি আকর্ষণটা কম। আর আকর্ষণ কম হওয়ার কারণে দেখা যায় আমরা কম শক্তিতেই এর শেষ কক্ষপথ থেকে ইলেকট্রনটা আমরা সরিয়ে নিতে পারবো অসীমে, যার কারণে অ্যালুমিনিয়ামের যে আয়নীকরণ শক্তি সেই আয়নীকরণ শক্তির মান কম। তাহলে এইভাবে দেখা যাচ্ছে আমরা যদি দূরত্বে হিসাব করি তাহলে পর্যায়ে ডান থেকে বামে পর্যায়ের ডান থেকে বামে আয়নীকরণ শক্তি বাড়ে। আচ্ছা, আবার যদি আমরা এইভাবে চিন্তা করি যে অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে 3টা ইলেকট্রন আর সালফারের শেষ কক্ষপথে 1 2 3 4 5 6টা ইলেকট্রন, তো অবশ্যই 3টা ইলেকট্রন সরিয়ে নিতে যে শক্তি লাগবে 6টা ইলেকট্রন সরিয়ে নিতে তার চেয়েও বেশি শক্তি লাগবে। তো দেখা যাচ্ছে যেহেতু 6টা ইলেকট্রন সরাতে বেশি শক্তি লাগবে, বেশি শক্তি প্রয়োজন হবে, তাই সালফারের আয়নীকরণ শক্তির মান বেশি। আর 3টা ইলেকট্রন সরাতে তো অবশ্যই 6টার থেকে কম শক্তি লাগবে, তাই অ্যালুমিনিয়ামের আয়নীকরণ শক্তির মানটা কম। তো আমরা এইভাবে ইলেকট্রনের হিসাবও করতে পারি, তবে দেখা যায় দূরত্ব দিয়ে আমরা ভালোভাবে বিষয়টা বোঝাতে পারবো। এবার আয়নীকরণ শক্তির ক্ষেত্রে কিছু ব্যতিক্রম রয়েছে, আর পরীক্ষার ক্ষেত্রে এই ব্যতিক্রমগুলাই আসে। যেমন আমরা যদি নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে কার আয়নীকরণ শক্তির মান বেশি, এই প্রশ্নটা যদি দেখি তাহলে নাইট্রোজেনের বামে হচ্ছে অক্সিজেন, তাহলে স্বাভাবিক নিয়মে কী হওয়ার কথা ছিল, অক্সিজেনের যে আয়নীকরণ শক্তি সেটার মান বেশি হওয়ার কথা ছিল এবং নাইট্রোজেনটা কম হওয়ার কথা ছিল, কিন্তু আসলে তা হয় না। আমরা যদি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখা যাবে যে নাইট্রোজেনের পি অরবিটালে 3টা ইলেকট্রন রয়েছে পি অরবিটালে, আর অক্সিজেনের যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে এর পি অরবিটালে 4টা ইলেকট্রন। তো আমরা জানি যে অর্ধপূর্ণ অরবিটাল বেশি স্থিতিশীল, আর পরমাণুর ধর্মই থাকে যে স্থিতিশীলতা অর্জন করা।
তো যেহেতু নাইট্রোজেনের পি অরবিটালটা অর্ধপূর্ণ অবস্থায় আছে, যার কারণে নাইট্রোজেন একটা স্থিতিশীল অবস্থায় আছে। তো নাইট্রোজেন কখনোই চাবে না স্থিতিশীল অবস্থা থেকে অস্থিতিশীল অবস্থায় চলে যেতে, কারণ পরমাণুর উদ্দেশ্যই থাকে যে স্থিতিশীলতা অর্জন করা। তো আমরা যদি নাইট্রোজেনের থেকে শেষ কক্ষ থেকে একটা ইলেকট্রন সরিয়ে নিতে চাই তাহলে প্রচুর শক্তি দিতে হবে, কারণ নাইট্রোজেন কখনোই ইলেকট্রন ছেড়ে দিতে চাইবে না, সরতে চাইবে না। তো দেখা যাচ্ছে যে এখানে আমাদের বেশি শক্তি দেওয়া লাগবে, অর্থাৎ নাইট্রোজেনের আয়নীকরণ শক্তির মানটা বেশি। আর অক্সিজেনের দেখা যাচ্ছে যে অর্ধপূর্ণ না, আংশিক পূর্ণ। তো অক্সিজেন যদি তার এই ইলেকট্রনটা ত্যাগ করে দেয়, অর্থাৎ আমরা যদি অক্সিজেনের থেকে ইলেকট্রনটা সরিয়ে নিয়ে যাই, তাহলে অক্সিজেন একটা অর্ধপূর্ণ অবস্থায় চলে আসে এর অরবিটাল, এবং অক্সিজেন স্থিতিশীলতা অর্জন করে। তো যার কারণে স্থিতিশীলতা অর্জনের জন্য অক্সিজেন সহজেই চাইবে তার ইলেকট্রনটা সরিয়ে দিতে, যার কারণে আমরা অক্সিজেনের শেষ কক্ষপথ থেকে ইলেকট্রন সহজেই সরিয়ে আনতে পারবো এবং আমাদের কম শক্তি লাগবে, যার কারণে অক্সিজেনের আয়নীকরণ শক্তি কম। তো এইভাবে দেখা যাচ্ছে যে স্থিতিশীলতার কারণে অনেক সময় আয়নীকরণ শক্তিটা পরিবর্তন হয়। তো এরকম আরও অনেক ব্যতিক্রম থাকে, যেমন ফসফরাস, সালফার, পরে বেরিলিয়াম, বোরন। তো যখনই আমাদের এরকম ব্যতিক্রমগুলো আসবে তখন আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে দেখানোর চেষ্টা করব, তাহলে এক্ষেত্রে আমাদের উত্তর দেওয়াটা সহজ হবে। এবার হচ্ছে ধাতব ধর্ম। তো ধাতব ধর্মটা ব্যাখ্যার জন্য আমরা পর্যায় 3-এর মৌলগুলোকে লক্ষ্য করি। তো পর্যায় 3-এর যে মৌলগুলো রয়েছে, যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার এবং ক্লোরিন। তো সোডিয়ামের যে অক্সাইড, অর্থাৎ সোডিয়াম অক্সাইডটা এটা খুব বেশি ক্ষারীয়। ম্যাগনেসিয়ামের অক্সাইড ক্ষারীয়, আর অ্যালুমিনিয়ামের অক্সাইডটা উভধর্মী প্রকৃতির, অর্থাৎ ক্ষারীয় আবার অ্যাসিডিকও। সালফারের অক্সাইড অর্থাৎ সালফার ডাইঅক্সাইডটা দুর্বল অ্যাসিডিক। ফসফরাসের অক্সাইড যেমন ফসফরাস পেন্টা অক্সাইড বেশি অ্যাসিডিক, আবার সালফার ট্রাইঅক্সাইডটাও বেশি অ্যাসিডিক, এবং ক্লোরিনের যে অক্সাইড সেটা খুব বেশি অ্যাসিডিক। এটা হচ্ছে আর কি এই মৌলগুলোর অক্সাইডের আর কি ধর্ম। তো ধাতব ধর্মের ক্ষেত্রে একটা প্রশ্ন প্রায় সময় আসে যে পর্যায়ে ডান থেকে বামে গেলে ধাতব ধর্ম হ্রাস পায় এবং অধাতব ধর্ম বৃদ্ধি পায়, ব্যাখ্যা করো। তো আমরা আগেই জেনে নিই যে ধাতব অক্সাইড ক্ষারধর্মী, আর অধাতব অক্সাইড অম্লধর্মী। ধাতব অক্সাইড ক্ষারধর্মী এবং অধাতব অক্সাইড অম্লধর্মী। তো আমরা এখন কয়েকটা বিক্রিয়ার মাধ্যমে আর কি বৈশিষ্ট্যগুলো দেখব। তো যারা বেশি এবং খুব বেশি তারাই হচ্ছে পানির সাথে বিক্রিয়া করবে, মানে যারা বেশি ক্ষারীয় বা বেশি অ্যাসিডিক এবং খুব বেশি ক্ষারীয় বা খুব বেশি অ্যাসিডিক তারা পানির সাথে বিক্রিয়া করবে। যেমন সোডিয়ামের যে অক্সাইডটা ছিল, সোডিয়াম অক্সাইড, এটা খুব বেশি ক্ষারীয়, অর্থাৎ পানির সাথে বিক্রিয়া করবে। সোডিয়াম অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে একটি তীব্র ক্ষার উৎপন্ন করে। আবার সোডিয়াম অক্সাইডকে যদি অ্যাসিডের সাথে বিক্রিয়া দেওয়া হয় তাহলে প্রশমন বিক্রিয়ার মাধ্যমে সোডিয়াম অক্সাইড অ্যাসিডের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড লবণ এবং পানি তৈরি করে। অর্থাৎ সোডিয়াম অক্সাইডকে যদি আমরা অ্যাসিডের সাথে বিক্রিয়া দিই তাহলে সোডিয়াম অক্সাইডটা ক্ষার হিসেবে আচরণ করে, অর্থাৎ এই ক্ষারের সোডিয়াম অক্সাইডটা ক্ষারের মতো হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড এবং পানি তৈরি করে। আবার যদি আমরা ম্যাগনেসিয়াম অক্সাইড দেখি তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইডটা ক্ষারীয়, যেহেতু বেশিও না, খুব বেশি ক্ষারীয় না বা বেশি ক্ষারীয় না, তাই ম্যাগনেসিয়াম অক্সাইড পানির সাথে বিক্রিয়া করবে না। কিন্তু ম্যাগনেসিয়াম অক্সাইডকে যখন অ্যাসিডের সাথে বিক্রিয়া করানো হয়
তখন ম্যাগনেসিয়াম অক্সাইড এসিডের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড লবণ এবং পানি তৈরি করে। অর্থাৎ ম্যাগনেসিয়াম অক্সাইডটা হচ্ছে ক্ষারধর্মী। ক্ষারধর্মী হওয়ার কারণেই এসিডের সাথে বিক্রিয়া করে প্রশমন বিক্রিয়ার মাধ্যমে ম্যাগনেসিয়াম ক্লোরাইড লবণ এবং পানি তৈরি করে। আবার অ্যালুমিনিয়ামের যে অক্সাইড সেটা হচ্ছে উভধর্মী। উভধর্মী হওয়ার কারণে ক্ষারের সাথেও বিক্রিয়া করবে, আবার পানির সাথেও বিক্রিয়া করবে, ক্ষারের সাথেও বিক্রিয়া করবে, আবার অ্যাসিডের সাথেও বিক্রিয়া করবে। অ্যালুমিনিয়াম অক্সাইড পানির সাথে বিক্রিয়া করবে না, কারণ অ্যালুমিনিয়ামের অক্সাইড উভধর্মী। তাই অ্যালুমিনিয়াম অক্সাইড লবণ অ্যাসিড এবং ক্ষার উভয়ের সাথেই বিক্রিয়া করবে। তো অ্যালুমিনিয়ামের অক্সাইড যদি HCl অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড লবণ তৈরি করে এবং পানি তৈরি করে। আবার অ্যালুমিনিয়াম অক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারের সাথে বিক্রিয়া করে সোডিয়াম অ্যালুমিনেট লবণ এবং পানি তৈরি করে। তাহলে দেখা যাচ্ছে যে অ্যালুমিনিয়াম অক্সাইড যখন অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তখন সে ক্ষার হিসেবে আচরণ করে, আর যখন ক্ষারের সাথে বিক্রিয়া করে তখন অ্যাসিড হিসেবে আচরণ করে। তাই এটাকে উভধর্মী বলা হয়েছে। আর সিলিকন ডাইঅক্সাইড যেহেতু দুর্বল অ্যাসিড, তাই পানির সাথে বিক্রিয়া করবে না। দুর্বল অ্যাসিড যেহেতু, তাই সে ক্ষারের সাথে বিক্রিয়া করবে। সোডিয়াম অক্সাইড ক্ষারের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সিলিকেট লবণ এবং পানি তৈরি করে। পটাশিয়াম পেন্টাঅক্সাইড বেশি অ্যাসিডিক, তাই এই পানির সাথেও বিক্রিয়া করবে। পটাশিয়াম পেন্টাঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে শক্তিশালী অ্যাসিড ফসফরিক অ্যাসিড তৈরি করে। আবার পটাশিয়াম পেন্টাঅক্সাইড ক্ষারের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ফসফেট এবং পানি তৈরি করে। আবার একইভাবে সালফার ট্রাইঅক্সাইডও বেশি অ্যাসিডিক, তাই পানির সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড তৈরি করে, শক্তিশালী সালফিউরিক অ্যাসিড তৈরি করে। সালফার ট্রাইঅক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সালফেট লবণ এবং পানি তৈরি করে। আর ক্লোরিন হেপ্টাঅক্সাইড খুব বেশি অ্যাসিডিক, তাই পানির সাথে বিক্রিয়া করে সবচেয়ে শক্তিশালী অ্যাসিড পারক্লোরিক অ্যাসিড তৈরি করে। তো আবার ক্লোরিন হেপ্টাঅক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম পারক্লোরেট এবং পানি তৈরি করে। তো দেখা যাচ্ছে যে ধাতুর অক্সাইডগুলো ধীরে ধীরে ক্ষারীয় থেকে, তো আমরা দেখতে পাচ্ছি যে পর্যায় সারণীর যত ডান থেকে বাম দিকে যাচ্ছি, ধাতুর অক্সাইডগুলো পানির সাথে বিক্রিয়া করে ক্ষার থেকে ধীরে ধীরে অ্যাসিড তৈরি করছে। অর্থাৎ যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে সোডিয়ামের অক্সাইড থেকে আমরা শক্তিশালী ক্ষার পাচ্ছি, ম্যাগনেসিয়ামের অক্সাইড থেকে কোনো ক্ষার পাওয়া যায় না, অ্যালুমিনিয়াম থেকে পাওয়া যায় না, সিলিকন থেকে পাওয়া যায় না। পরে দেখা যাচ্ছে যে ফসফরাসের অক্সাইড থেকে একটা শক্তিশালী অ্যাসিড, সালফার অক্সাইড থেকে শক্তিশালী অ্যাসিড, আবার ক্লোরিনের অক্সাইড থেকে খুব বেশি শক্তিশালী অ্যাসিড পাওয়া গেল। তো দেখা যাচ্ছে যে ধীরে ধীরে অক্সাইডগুলো পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড থেকে ক্ষার থেকে অক্সাইডগুলো পানির সাথে বিক্রিয়া করে, ধাতুর অক্সাইডগুলো পানির সাথে বিক্রিয়া করে ক্ষার থেকে অ্যাসিড তৈরি করছে। তো আমরা জানি যে ধাতব পদার্থর ধাতব পরমাণুগুলো হচ্ছে, ধাতব যে অক্সাইড সেটা হচ্ছে ক্ষারধর্মী, আর অধাতব অক্সাইড অম্লধর্মী। তো আমরা ফসফরাস, সালফার, ক্লোরিন থেকে যে অক্সাইডগুলো পেয়েছি এগুলো হচ্ছে অম্লধর্মী, অর্থাৎ এগুলো হচ্ছে অধাতব পদার্থ। আর সোডিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম থেকে যে আমরা যে অক্সাইডটা পাই সেটা হচ্ছে ক্ষারধর্মী, কারণ এটা ক্ষার তৈরি করে। আবার ম্যাগনেসিয়াম অক্সাইডটাও ক্ষারধর্মী, কারণে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করে। তো তাই দেখা যাচ্ছে যে আমরা পর্যায়সারণীর ডান থেকে বাম দিকে গেলে ধাতব ধর্ম হ্রাস পায় আর অধাতব ধর্ম বৃদ্ধি পায়। তো আমরা এই বিক্রিয়াগুলোর মাধ্যমে এই প্রশ্নটার সহজে ব্যাখ্যা করতে পারি। ব্যাসার্ধ আকারের মতোই, যেমন একটা গ্রুপের
গ্রুপের যেমন উপর থেকে নিচের দিকে গেলে আকার বৃদ্ধি পায়, তো আকারের বৃদ্ধি মানে ব্যাসার্ধ বৃদ্ধি। আর যেহেতু পর্যায়ের ডান থেকে বামে আকার ছোট হয়, অর্থাৎ আকার হ্রাস পায়, তো আকারের হ্রাস মানে হচ্ছে ব্যাসার্ধ হ্রাস। তো আকারকে আমরা ব্যাসার্ধকে আমরা আকারের সাহায্যে সহজে ব্যাখ্যা করতে পারি। শেষ।